আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক যেই নমুনা প্রশ্ন রয়েছে সেই নমুনা প্রশ্নের উত্তরে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে যেই নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল বা নমুনা প্রশ্নোত্তরগুলো ছিল সেখান থেকে আমরা বহু নির্বাচনী অংশটুকু আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো, আমাদের তৃতীয় অধ্যায়ে 1 থেকে 11 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল। আমরা ইনশাল্লাহ আজকের এই ক্লাসে সবগুলো প্রশ্নই আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বা ইংরেজিতে যেটা আমরা বলি ডাবল এন্ট্রি সিস্টেম বেশি জনপ্রিয় কেন? হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয়, তার কারণ হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি একটা পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি একমাত্র একটা পদ্ধতি যেই পদ্ধতিটাকে আমরা হিসাব বিজ্ঞানে একটা স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি বলি, যেই পদ্ধতিটা আসলে পূর্ণাঙ্গ একটা পদ্ধতি এবং এই পদ্ধতিতে আমরা আসলে ওটাকে কি বলে বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের লেনদেনগুলোকে লিপিবদ্ধ বা তালিকাভুক্ত করতে পারি। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 2, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো। এই দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি? দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে এই পদ্ধতিতে দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে। দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা, দুইটা তরফ থাকবে, দুইটা পক্ষ থাকবে, তাই না? আমরা মাঝে মাঝে বলি না যে আমি হচ্ছে অমুক তরফ থেকে আসছে, ও হচ্ছে তমুক তরফ থেকে আসছে। মানে তরফ মানে আসলে পক্ষকে বোঝায় যে কে কোন সাইড থেকে বিলংস করতেছে। তো দুতরফা মানে হচ্ছে আমার লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকবে। ডাবল এন্ট্রি সিস্টেম আমাদেরকে এটাই বলে যে ভাই আমাদের প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে পক্ষ থাকবে কয়টা? দুইটা পক্ষ থাকবে। তো এটা সঠিক যে এই পদ্ধতিতে দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে। 2 নম্বরে আমরা বলতে পারি মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে। মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে। তাইলে আমরা 2 নম্বরটাকেও উত্তর বলতে পারি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। এই আমাদের প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ক। ওকে, 2 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 3, 4 এবং 5। এটার জন্য একটা উদ্দীপক পড়তে হবে। দেখি 3, 4, 5-এ কি বলা আছে। বলা আছে 1 জানুয়ারি 2025 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 1,80,000 টাকা ও 75,000 টাকা। ভালো মতো খেয়াল করো। আমাদের 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ মানে হচ্ছে প্রারম্ভিকের কথা বলতেছে। তার কারণ আমরা সবাই জানি বছরের শুরুর দিনকে আমরা প্রারম্ভিক বলি, তাই না? আচ্ছা, মোট সম্পদ ছিল এত টাকা, মোট দায় ছিল এত টাকা। এরপরে বলছে 31শে ডিসেম্বর 2025, তার মানে এটা হচ্ছে সমাপনী। সমাপনীতে কি কি ছিল? নগদ ছিল 80,000, মজুদ পণ্য 34,000, প্রাপ্য হিসাব 96,000, আসবাবপত্র 40,000, প্রদেয় হিসাব 45,000, ব্যাংক ঋণ 50,000। বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 60,000 টাকা এবং ব্যবসায় হতে মালিক উত্তোলন করেন 35,000 টাকা। এটা ছিল আমাদের প্রশ্ন, তাই না? আচ্ছা, আমাদের প্রশ্নে জানতে চাইছে আমাদের কাছে 3 নম্বর প্রশ্নে যে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? আমরা প্রারম্ভিক মূলধনের একটা সূত্র জানি, খেয়াল করে দেখো। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের একটা সূত্র জানি। সূত্রটা কি? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আচ্ছা, আমার প্রারম্ভিক সম্পদ কত টাকা আছে? প্রারম্ভিক সম্পদ আছে হচ্ছে 1,80,000 টাকা। প্রারম্ভিক দায় কত আছে?
প্রারম্ভিক দায় হচ্ছে ৭৫,০০০ টাকা। ১,৮০,০০০ টাকা থেকে আমি যদি ৭৫,০০০ টাকা বাদ দেই তাহলে আমার থাকে কত? ১,০৫,০০০ টাকা। তাহলে ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ১,০৫,০০০ টাকা। তার কারণ প্রারম্ভিক মূলধন কত আসে? ১,০৫,০০০ টাকা আসে। ওকে, ৪ নম্বর প্রশ্ন আমাকে বলেছে সমাপনী দায়ের পরিমাণ। দেখো, সমাপনী মানে বছরের শেষের দিন। বছরের শেষ মানে আমরা এই জায়গা থেকে চিন্তা করা শুরু করব। এই যে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখে এই জায়গা থেকে আমরা দেখা শুরু করব, কারণ এগুলো হচ্ছে আমার সমাপনী। আমাকে বলছে সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ? সমাপনী দায়ের পরিমাণ। আচ্ছা, সমাপনী দায় কি কি আছে দেখো। নগদ একটা সম্পদ, মজুত পণ্য সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, আসবাবপত্র সম্পদ। এই যে দেখো প্রদেয় হিসাব, এটা একটা দায়। ব্যাংক ঋণ, এটাও একটা দায়। তাহলে ৪৫,০০০ আর ৫০,০০০ যোগ করলে আসবে কত? ৪৫ আর ৫০, ৯৫,০০০ টাকা। তাহলে সমাপনী দায়ের পরিমাণ কত? সমাপনী দায়ের পরিমাণ হচ্ছে ৯৫,০০০ টাকা। ভাইয়া আমাকে বলেই দিছে যে সমাপনী দায় বের করো। তাহলে সমাপনী মানে কি? বছরের শেষের দিন। আমি দেখলাম যে আমার বছরের শেষে আমার একটা লিস্ট আছে, কিছু সম্পদ এবং কিছু দায়ের একটা তালিকা দেওয়া আছে। আমি ওই তালিকাটা অনুসরণ করে দেখলাম কোনটা কোনটা আমার জন্য সম্পদ, দেখলাম কোনটা কোনটা আমার জন্য দায়। যেগুলো দায় ছিল দায়গুলোকে আমরা যোগ করে ফেললাম। দায় ছিল দুইটা, একটা প্রদেয় হিসাব আর একটা হচ্ছে কি ব্যাংক ঋণ। ৪৫,০০০ আর ৫০,০০০ যোগ করে দিছি, কাহিনী শেষ। ওকে, এরপরে দেখি কি বলা আছে সমাপনী দায়ের পরে। এরপর আমাকে বলছে ২০২৫ সালের মুনাফার পরিমাণ কত? ২০২৫ সালের মুনাফার পরিমাণ বের করতে বলছে। ভালো কথা। দেখো মুনাফা, মুনাফা বা লাভ বা ক্ষতি যেটাই বলো না কেন, লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে এই লাভ বা ক্ষতি। এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আচ্ছা, ওই পর্যন্ত মনে হয় যায় নাই। আচ্ছা, এই পাশটায় আমরা লিখি। মাইনাস করব কি জায়গা থেকে? আমরা জায়গা থেকে মাইনাস করব হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আচ্ছা, এখন আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানি, যেটা আমি ক নাম্বারে বাইর করছি, ৩ নাম্বার প্রশ্নে বের করছিলাম। আমি এখানে অতিরিক্ত মূলধনের পরিমাণ জানি কত টাকা? ৬০,০০০ টাকা। আমি উত্তোলনের পরিমাণ জানি ৩৫,০০০ টাকা। তাহলে 4টা ইনফরমেশন লাগবে: সমাপনী মূলধন, উত্তোলন, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। এই 4টা ইনফরমেশনের মধ্যে আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানি, অতিরিক্ত মূলধনের পরিমাণ জানি, উত্তোলনের পরিমাণ জানি। তাহলে আমি যেটা জানি না সেটা হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ। আমি যেটা জানি না সেটা হচ্ছে কি? সমাপনী মূলধনের পরিমাণ। সমাপনী মূলধন বের করার সূত্র কি? এই সমাপনী মূলধন সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়, তাই না? আচ্ছা, এখন সমাপনী সম্পদ কি কি আছে আমরা একটু দেখি। সমাপনী সম্পদ আছে হচ্ছে নগদ ৮০,০০০ টাকা, ১ ২ ৩ ৪ ৮০,০০০ টাকা। মজুত পণ্য ৩৪,০০০ টাকা, মজুত পণ্য ৩৪,০০০ টাকা। প্রাপ্য হিসাব ৯৬,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৯৬,০০০ টাকা। আসবাবপত্র ৪০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা। ওকে, সবগুলো যোগ করলে আমার এখানে আসবে কত? ২,৫০,০০০ টাকা মাইনাস সমাপনী দায়। দেখো সমাপনী দায় কিন্তু আমরা ৪ নম্বর প্রশ্নেই বের করছিলাম, তাই না? কি কি ছিল? একটা ছিল হচ্ছে আমার প্রদেয় হিসাব, একটা ছিল আমার ব্যাংক ঋণ। দুইটা যোগ করলে ছিল কত? ৯৫,০০০ টাকা। ওকে, এখন ২,৫০,০০০ টাকা থেকে আমি বাদ দিয়ে দিব ৯৫,০০০ টাকা। তাহলে আমার এখানে থাকবে ১,৫৫,০০০ টাকা। এই ১,৫৫,০০০ টাকা হচ্ছে আমার জন্য সমাপনী মূলধন। এটা আমার জন্য কি? সমাপনী মূলধন। ওকে, এখন যদি আমরা সূত্রের মধ্যে মান বসাইতে চাই, ভাইয়া খেয়াল করে দেখো, সূত্রের মধ্যে যদি মান বসাই, সমাপনী মূলধন কত? ১,৯৫,০০০, সরি ১,৫৫,০০০।
1,55,000 যোগ উত্তোলন, উত্তোলনের পরিমাণ কত? ব্যবসায়ী হতে মালিক নগদ উত্তোলন করেন। আচ্ছা, তাহলে আমার সমাপনী মূলধনের কথা কত আসছে ভাইয়া? আসছে হচ্ছে 1,55,000 টাকা। এটার সাথে আমি যোগ করব উত্তোলন, উত্তোলন আমার কত? উত্তোলন হচ্ছে 35,000 টাকা। তাহলে উত্তোলনটা আমি যোগ করে দিব, উত্তোলন 35,000 যোগ করে দিলাম, মাইনাস প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন আমি বের করছি 1,05,000 টাকা। তাহলে 1,05,000 যোগ অতিরিক্ত মূলধনের পরিমাণ আমি জানি কত? 60,000 টাকা। তাহলে এই জায়গায় যোগ করে দিব 60,000 টাকা, 60,000 টাকা। ওকে, এখন যদি আমরা একদম ব্যালেন্স নামাইতে চাই, 1,55,000 যোগ 35,000 যোগ করলে কত আসে? 1,90,000 মাইনাস 1,05,000 যোগ 60,000, 1,65,000। 1,90,000 টাকা থেকে আমি বাদ দিয়ে দিব 1,65,000 টাকা। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 25,000 টাকা। যেহেতু এটা পজিটিভ আসছে, তার মানে এটা আমার জন্য মুনাফা হয়েছে। এই যেহেতু পজিটিভ আসছে, তার মানে কি আমার জন্য এটা মুনাফা হয়েছে, তাই না? একদম ডিরেক্ট, মানে অঙ্কটা করলে যেরকম করে করা লাগতো আমাদের আসলে ওই রকম করেই করতে হয়েছে। আচ্ছা, কত আসছে? সরি, 25,000 টাকা না? আমি কি 95 বলছিলাম নাকি তখন? আচ্ছা, কত আসছে ভাই? 25,000 টাকা। হ্যাঁ, আমি যদি 95 বলে থাকি এটা ভুল বলছি আর কি। উত্তর কত? উত্তর হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকা। তাহলে মুনাফার পরিমাণ কত? মুনাফার পরিমাণ হচ্ছে 25,000। এই যে 5-এর উত্তর হচ্ছে ক। আচ্ছা, গেল এটা। না, এটা একটা অঙ্কের মতো আর কি, মানে আমাদের একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটা করলে আমরা যেরকম করে করতাম ঠিক ওই রকম ভাবে আসলে 3, 4 আর 5 নম্বর প্রশ্নটা করতে হয়েছে। 6 নম্বর প্রশ্নে আমরা আসবো একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়। মনে রাখবা, একতরফা দাখিলা পদ্ধতিতে কখনোই নামিক হিসাব লিপিবদ্ধ করা বা নামিক হিসাব সংরক্ষণ করা হয় না। কখনো কি হয় না? নামিক হিসাব সংরক্ষণ করা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে কখনোই নামিক হিসাবগুলো সংরক্ষণ করা হয় না। এখন তুমি বলতে পারো যে নামিক হিসাব কি? নামিক হিসাব হচ্ছে আমার আয়বাচক হিসাব, নামিক হিসাব হচ্ছে আমার ব্যয়বাচক হিসাব। আয় ব্যয় হিসাবগুলো আমি কখনোই একতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করি না। নামিক হিসাবগুলো আমি কখনোই একতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করি না। তাহলে আমি লিপিবদ্ধ করি বা সংরক্ষণ করি কোনটা? সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব 1 আর 2। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। এই 1 আর 2, তার মানে উত্তর কি? উত্তর হচ্ছে ক নাম্বারটা। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 7। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে নিচের কোনটি সঠিক? প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মোট সম্পদ মাইনাস সমাপনী মোট সম্পদ। না, এটা ভুল। সমাপনী মূলধন সমান সমান প্রারম্ভিক মোট দায় যোগ সমাপনী মোট দায়, এটাও ভুল। প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, এইটা আমাদের সঠিক সূত্র, এটা আমাদেরও ভুল সূত্র। তার মানে আমাকে জাস্ট প্রারম্ভিক মূলধনের সূত্রটা জানলে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরটা করতে পারতেছি। প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে, মানে প্রারম্ভিক মূলধন না, মূলধনের সূত্রই হচ্ছে সম্পদ বিয়োগ দায়। এই মূলধনের সূত্র কি? সম্পদ, সম্পদ থেকে বাদ দিয়ে দিব আমি দায়ের পরিমাণটা, সম্পদ থেকে আমি বাদ দিয়ে দিব কি? দায়ের পরিমাণটা। তো এখন আমাকে যদি বলে প্রারম্ভিক মূলধন বের করো, তাহলে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমাকে যদি সমাপনী মূলধন বলে, তাহলে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তো এই যে দুইটা মূলধনের সূত্র, এর মধ্যে সঠিক সূত্রটা আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 8। বলা আছে নিচের কোনটি আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয় বা খসড়া স্বরূপ তৈরি করা হয়? উত্তর হচ্ছে কার্যপত্র। ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কশিট। এই ইংরেজিতে যেটাকে আমরা কি বলি? ওয়ার্কশিট বলি বা কার্যপত্র। এটা আমাদের 9-10 সিলেবাসের কোনো অন্তর্ভুক্ত অঙ্ক না, এই জন্য জাস্ট এতটুকু মনে রাখিও যে কার্যপত্র হচ্ছে আর্থিক বিবরণী তৈরির খসড়া হিসাবে আমরা করি, আর কিছু মনে রাখা লাগবে না। 9 নম্বর প্রশ্নে আমরা যাব। প্রশ্ন নাম্বার 9 কি বলছে? হিসাব চক্রের ধাপগুলোতে কোন ধারাবাহিকতাটি সঠিক? হিসাব চক্রের ধাপগুলোতে কোন ধারাবাহিকতাটি সঠিক? ভাইয়া,
আমাদের যে হিসাব চক্র আছে ওই চক্রের মধ্যে দেখো শেষ অংশটা এখানে দেওয়া আছে। আমরা সবাই জানি হিসাব চক্রে রেওয়া মিলের পরে করতে হয় সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলার পরে করতে হয় কার্যপত্র, কার্যপত্রের পরে গিয়ে করতে হয় আর্থিক বিবরণী। তাহলে এই জায়গায় যেই সিকোয়েন্সগুলো দেওয়া আছে এর মধ্যে ভাইয়া এই সিকোয়েন্সটা সঠিক। এটার জন্য তোমাকে হিসাব চক্রটা একটু মুখস্থ রাখা লাগবে। তুমি হিসাব চক্রটা মুখস্থ রাখতে পারলে এই প্রশ্নের উত্তরটা তুমি খুব সুন্দর করে করতে পারবা। এরপরে আমরা আসি প্রশ্ন নাম্বার 10। বলা আছে প্রারম্ভিক মূলধন 70,000 টাকা এবং সমাপনী মূলধন 90,000 টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত? সমাপনী মূলধন হচ্ছে কত? 90, প্রারম্ভিক মূলধন 70, তাহলে লাভ হচ্ছে 20,000 টাকা। কিভাবে একটু খেয়াল করে দেখো, আমাদের লাভ বা ক্ষতি এটা বের করার সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন। এই জায়গা থেকে বাদ দিয়ে দিব আমি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমাদের অ্যাকচুয়াল সূত্র ছিল হচ্ছে এইটা। এখন আমাদের এই প্রশ্নে উত্তোলনের পরিমাণ দেওয়া নাই, আমাদের এই প্রশ্নে অতিরিক্ত মূলধনের পরিমাণও দেওয়া নাই, আমাদের প্রশ্নে উত্তোলনের পরিমাণও দেওয়া নাই, আমাদের প্রশ্নে অতিরিক্ত মূলধনের পরিমাণও দেওয়া নাই। দেওয়া আছে সমাপনী মূলধন কত? 90,000 টাকা। লিখে এখানে 90,000 টাকা মাইনাস আছে প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, প্রারম্ভিক মূলধন 70,000 টাকা। তাহলে 90,000 টাকা থেকে 70,000 টাকা বাদ দিলে আমার থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে আমার জন্য লাভ, এই 20,000 টাকা হচ্ছে আমার জন্য প্রফিট। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপর চলে যাবে একদম শেষ প্রশ্নে। প্রশ্ন নাম্বার 11 নম্বর প্রশ্নে কি বলছে একটু খেয়াল করে দেখো। 11 নম্বর প্রশ্নে বলেছে যে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হচ্ছে এই পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে। এই একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করবে, এবং সুবিধা গ্রহণকারীকে আমরা বলবো ডেবিট এবং সুবিধা প্রদানকারীকে আমরা বলবো হচ্ছে ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি ভাই আমরা? বা কথা কি বুঝাইতে পারছি কিনা বলিও। তাহলে দেখো এই তৃতীয় অধ্যায়ে আমাদের যেই 11টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের যে নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।